বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে সিলেক্টরদের কাণ্ড কারখানা দেখলে নিজেরই খুব কনফিউজ লাগে যে কোনটার পক্ষে বলবো কোনটার বিপক্ষে বলবো। দেখা যাচ্ছে আগের দিন বলতেছি যে সৌম্য সরকারকে নেওয়া ঠিক হয় নাই, পরের দিনই আবার বলতে হচ্ছে যে সৌম্য সরকারকে বাদ দেওয়া ঠিক হয় নাই। মানে কোন ফরম্যাট নিয়ে কোনটা বলতেছি এটা নিজেই গোলায় ফেলি। তো আমাদের নির্বাচকরাও সম্ভবত এরকম একটা অবস্থায় আছেন, তারাও ওই ডাটা টাটা নিয়ে ঘোটেন না। যারে যখন সামনে দেখেন ওটা কয় মাস আগে কি হয়েছিল, কে কোন ফরম্যাটের খেলোয়াড়, পুরা আওলায় একটা যাচ্ছে তাই অবস্থা হচ্ছে। মানে এই যে অবস্থা, আমি অবশ্য দায় দিই না, এখন তো কার্যত এক সদস্যের একটা নির্বাচক কমিটি হয়েছে, লিপু ভাই একাই আছেন এবং বৃদ্ধ মানুষ, আসলে এই সব খেয়াল রাখাও খুব কঠিন। বাকি সবাই তো নির্বাচন নিয়ে ব্যস্ত, লিপু ভাইও মনে হয় নির্বাচনের অংশ বিশেষ নিয়ে ব্যস্ত। ফলে কি যে হচ্ছে এটা সর্বশেষ ভিকটিম হচ্ছে আমাদের সৌম্য সরকার। সৌম্য সরকারের সঙ্গে যেটা হয়েছে এটাকে স্বাভাবিক পরিস্থিতিতে ক্রাইম বললেও কম বলা হয়। এই ছেলেটা টোটালি ওয়ানডে ফরম্যাটের খেলোয়াড়, এবার দলে ফেরার পর থেকে দুর্দান্ত ফর্মে আছে। লাস্ট ওয়েস্ট ইন্ডিজ ট্যুরেও সে লাস্টের আগে যে ম্যাচটা খেলছে সেখানেও 73 বা 72 রানের একটা ইনিংস খেলছে। এরপরে একটা সিরিজ ফিটনেসের কারণে দলে ছিল না, আবার এখন পরবর্তী ওয়ানডে সিরিজে সে বাদ পড়ে গেছে। কেন বাদ পড়ে গেছে কেউ পরিষ্কার না। আমি কথা বলার চেষ্টা করছি একটু, বোর্ডের দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, দায়িত্বপ্রাপ্ত কারোর সঙ্গেও কথা বলার চেষ্টা করছি, কেউ নাম প্রকাশ করে কথা বলতে চান নাই, কিন্তু তারা কিছু ভুতুড়ে যুক্তি দিচ্ছেন। আমি সেই ভুতুড়ের যুক্তিগুলো আপনাদের শোনাই, এবং যুক্তিগুলো যে কত ভুতুড়ে আমার মনে হয় না এইসব যুক্তি খণ্ডন করার দরকার আছে। আপনারা শুধু ভুতুড়ে যুক্তিগুলো শুনলেই বুঝবেন যে কি ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদের ক্রিকেট যাচ্ছে এবং ক্রিকেট নির্বাচন প্রক্রিয়া যাচ্ছে। সেই ভুতুড়ে যুক্তিগুলো একটু শোনাই, এবং সৌম্যকে নিয়ে যে কি একটা চলতেছে, শুধু সৌম্যকে নিয়ে না, ইমন বা সবাইকে নিয়ে কি একটা চলতেছে সেটা একটু বুঝতে পারবেন এইসব আজগুবি কথা শুনলে। দেখেন, আমি সব সময় বলি যে আমাদের ম্যানেজমেন্ট এই দুই ফরম্যাটই আসলে বুঝে উঠতে পারতেছিল না। যতদিন টি-20 আসে নাই ততদিন টেস্ট আর ওয়ানডে বুঝে উঠতে পারতেছিল না। তারা টেস্ট এবং ওয়ানডেতে মোটামুটি একই দল খেলাতো, সে সময় অবশ্য আমাদের তেমন কোনো বিকল্পও ছিল না। এমন না যে প্রচুর টেস্ট ক্রিকেটার আলাদা ছিল, প্রচুর ওয়ানডে ক্রিকেটার আলাদা ছিল। তারপরে প্যাটার্নটা তখন ছিল, একটা ছেলে ঢাকা লিগে ভালো করতেছে, তারে ধরে নিয়ে টেস্ট খেলানো হচ্ছে। আবার দেখা গেছে একটা ছেলে এনসিএল এ ভালো করতেছে, মানে লঙ্গার ফরম্যাটে, তারে ধরে নিয়ে ওয়ানডে খেলানো হচ্ছে। এই জিনিস আমাদের ক্লাসিক প্রবলেম। আর তিন ফরম্যাট আসার পরে তো আমাদের নির্বাচকরা পুরা ওই যে বলিটা খিচুড়ি মাখায় ফেলছেন, কারে কোন ফরম্যাটে নিতে হবে কারে বাদ দিতে হবে এটাই মনে রাখতে পারে না। চোখের সামনে যে পারফর্ম করে তারে ওনরা নেক্সট যে ফরম্যাটই থাকুক না কেন ওখানে পাঠায় দেন, যাও পারফর্ম করে আসো। তাতে তুমি কোন ফরম্যাটের প্লেয়ার, তোমার স্টাইল কি, তুমি কি টি-20-র মতো করে ব্যাটিং করতে পারো বা বোলিং করতে পারো কিনা, কিচ্ছু যায় আসে না। কিচ্ছু যায় আসে না, রান করতেছো কিনা বা উইকেট পাচ্ছ কিনা ওইসবও ব্যাপার না। মুখস্থ কার কার নাম মাথায় আসে লেখো, তারপরে কি হয়েছিল হয়েছিল ওইসব বাদ। দেখেন, এই সৌম্য সরকারের কেসটা যদি ধরি, সৌম্য সরকার আগেও বলছি টি-20 দলে ডাক পাওয়ার পরেও বিস্ময় প্রকাশ করছি, সে টি-20 খেলোয়াড় না। টি-20তে যদি আপনার কোনো উপায় না থাকে তখন আপনি সৌম্যরে দিয়ে ট্রাই করতে পারেন, কারণ সৌম্য যেহেতু মারতে পারে মাঝে মাঝে, ফলে সৌম্য দু একটা টি-20 ইনিংস হয়েও যেতে পারে। কিন্তু আমি ওরে নেওয়ার পক্ষে না, কারণ আমাদের ছেলে পেলে আছে, অঙ্কন আছে, অমুক আছে, তমুক আছে, যারা টি-20-র ভবিষ্যৎ আমাদের। আবার এই ছেলেটাকে আমি মনে করি বাংলাদেশের, আমি মনে করা না করার তো কিছু নেই, এটা স্টার্সি বলে বাংলাদেশের বেস্ট এবার ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে একজন। সে হাতুরু সিং এ যতদিন ছিল প্রথম দফায় ততদিন পর্যন্ত তো সে পারফরমেন্স করে দিছে। এরপরে হাতুরু সিং এ যাওয়ার পরে যেটা হলো, সে ওভার কোচিং এর শিকার হলো। যে কোচ আসতো, একসময় এটা আশরাফুল হতো, পরে সৌম্য হতো, যে কোচ আসলো সেই কোচই সৌম্যর ব্যাটিং এ একটু চেঞ্জ আনার চেষ্টা করে। সৌম্য যেহেতু ন্যাচারাল ক্লিন হিটার, সৌম্য কিন্তু মানে ক্লিন হিটার আর স্লগার এক করে ফেলেন না, বা টি-20 হিটার তা না, ন্যাচারাল ক্লিন হিটার, এবং সেই ক্লিন হিটিংটা খুব অর্থোডক্স না। তারপরেও ইনসাইড আউট আউট খুব ভালো শট করে। ফলে সৌম্যকে একটু প্রত্যেক কোচই বোঝানোর চেষ্টা করলো ব্যাটিংটা কি। ফলে যেটা হলো, সৌম্য মোরালি ডাউন হলো এবং সৌম্যর ব্যাটিং পজিশন নিয়ে এক্সপেরিমেন্ট শুরু হলো। সৌম্যকে ওপেনিং থেকে 3 4 5 6 7 8 8 পর্যন্ত ওঠা নামা। এখন এমনও দেখা গেছে যে আগের সিরিজে সে 3 নম্বরে খেলছে, বলা হয়েছে তুমি পরের সিরিজে 3 নম্বরে খেলবা, পরের সিরিজে তারা 6-তে নামায় দেওয়া হয়েছে। এসব আজগুবি ঘটনার ফলে একসময় এসে বাদই পড়ে গেছে। বাদ পড়ে যাওয়ার পরে এবার প্রায় কোনো কিছু না করে 2023-এ আবার যখন চান্দিকা দেশে আসলো,
হাতুরু সিং এর, এই সে প্রথম সৌম্যকে রিকল করলো। কারণ চান্দিকা হাতুরু সিং এ জানতো যে এই ছেলেটা ওয়ানডেতে আসলে প্রুভেন, ফর গ্যারান্টেড। ও যেমন অবস্থায় থাকুক না কেন ওকে নিতে হবে, নিলে সেটা সে প্রতিদান দেবে। এবং তাই দিল, নিউজিল্যান্ডের মতো জায়গায় নিয়ে গেল, তারা নিয়ে যাওয়ার পরে সেখানে সে 169 রানের একটা ইনিংস খেললো নিউজিল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ডের মাটিতে বসে। ওরকম একটা ইনিংস খেলার পরে আমি মজা করে বলি যে এই নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 169 রানের ইনিংস খেলতে পারলে পৃথিবীর বেশিরভাগ দেশের খেলোয়াড় পরবর্তী 20 ম্যাচ গ্যারান্টেড থাকতো। যে ভাই তুই পৃথিবীর সবচেয়ে কঠিন কন্ডিশনে কঠিন বোলারদের বিপক্ষে 169 করে আসছিস ওয়ানডেতে, ফলে তুই আগামী 20 ম্যাচ আসছিস। সেই 20 ম্যাচ কিন্তু এখন শেষ হয় নাই। সেই ম্যাচটা থেকে শুরু করে ওই 169 থেকে শুরু করে এই যে থামবে আমি যে স্টার্টসটা দিছি বা এখানেও দেখেন সে 11টা ইনিংস খেলছে। এই 11টা ইনিংসে তার অ্যাভারেজ হচ্ছে 43। এমন না যে বিরাট কোহলি বা টেন্ডুলকারের মতো অ্যাভারেজ, কিন্তু বাংলাদেশের বিবেচনায় বিরাট, বাংলাদেশের বিবেচনায় বিরাট। এবং এই সময় সে ওই সেঞ্চুরিটা বাদেও দুটো 50 করছে। একটা তো যেটা বললাম লাস্ট ম্যাচটার আগেরটাই করছে। মানে এই মুহূর্তে সৌম্যর ওয়ানডে দলের বাইরে যাওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নেই। একমাত্র ইস্যু হচ্ছে যেটা বলা হয়েছিল যে ফিটনেসের কারণে সে লাস্ট শ্রীলঙ্কা ট্যুরটা করতে পারে নাই। ওখানেও কিছু অন্যায় ব্যাপার ছিল বলে অনুমান করি। ফিটনেসের সমস্যায় যদি থাকে তাহলে জিএসএল খেলতে গেল কিভাবে? গ্লোবাল যে সুপার লিগ হয় সেখানে তো সে গেল। ওটা আসলে দেশের খুব পাওয়ারফুল একটা গোষ্ঠী, তাদের দল জিএসএল খেলতে যাবে, ফলে ওই সময় সোহান সৌম্য অনেকেই তারা ওই ফ্রাঞ্চাইজি টিম থেকে ছাড়ে নেয়, ফলে ন্যাশনাল টিম সারেন্ডার করে নিছে। ঠিক আছে, ওদের ছাড়াই আমরা খেলি। ওকে, বাংলাদেশের বাস্তবতা এটা আমি মানে নিয়েছি। কিন্তু নেক্সট যে ওয়ানডে সিরিজটা আপনি আফগানিস্তানের বিপক্ষে খেলবেন, সেখান থেকে সৌম্যরে কোন আন্দাজে বাদ দেন? মানে কোন যুক্তিতে? এখন তো ফিটনেসের প্রবলেমও নাই, জিএসএলও নাই, কিছুই নাই। এটা আমি জিজ্ঞেস করছিলাম, খুব দায়িত্বপ্রাপ্ত একজন লোককে জিজ্ঞেস করছিলাম, তিনি নাম প্রকাশ করতে চান নাই, ফলে আমার নাম প্রকাশ করা চলবে না। তাকে প্রথমেই আমি এটা জিজ্ঞেস করলাম যে ভাই ঠিক সৌম্য না থাকার একটা যুক্তিও কি আমাকে দিতে পারবেন? উনি প্রথম যে যুক্তিটা দিলেন, দিয়েই বুঝলেন যে ভুল যুক্তি দিয়ে ফেলছেন, যে আমরা আসলে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে যে টিম খেলাইছি ওই টিমে কোনো চেঞ্জ আনতে চাই নাই। এখানে স্থির থাকলে আমি অবশ্য খুব বেশি আর্গু করার সুযোগ পেতাম না, কারণ উইনিং টিম অনেক সময় অনেক দল কন্টিনিউ করে। তাতে যদি কেউ এর আগের সিরিজে ভালো করা কেউ বাইরেও থেকে যায়, এটা একটু কষ্ট করে উইনিং টিম কন্টিনিউ করে। কই না, তা তো হয় নাই। এখানে তো সাইফকে যোগ করা হয়েছে, ইমনকে বাদ দেওয়া হয়েছে, তার মানে একটা চেঞ্জ তো হয়েছে। একটা চেঞ্জ আপনি যখন করতে পারেন দুটোও করতে পারেন, এবং সাইফকে ঢোকাতে গিয়ে ইমনকে বাদ দেওয়াটাও অন্যায়। আপনি নাইম শেখকে কোন কারণে দলের সঙ্গে কন্টিনিউ করতেছেন? আপনি ইমনের গায়ে যদি হাত দিতে পারেন, ইমনকে যদি চেঞ্জ করতে পারেন, ইমনকে বসাতে পারেন, তাহলে নাইমকেও বসাতে পারতেন, অনায়াসে সৌম্যকে নিয়ে নিতে পারতেন। এবার কথা আসলো যে মানে যিনি আমাকে বলতেছিলেন উনি বলতেছিলেন যে আমরা আসলে একটু সামনের দিকে তাকাতে চাই। তো সামনের দিকেই যদি তাকাতে চান তাহলে এই টিমে মিরাজ কেন, শান্ত কেন, মুস্তাফিজ কেন? এরা তো কেউ সামনের দিকে তাকানোর মতন না। আমি তো এই টিমের গড় বয়স 20 দেখতেছি না, এই টিমের গড় বয়স তো বেশি। আর ওয়ানডে খেলাটা ওই রকম না যে টি-20তে যেমন এই ওই আপনাদেরও মাঝে মাঝে মনে হয় যে দাদা বোধহয় স্ববিরোধী কথাবার্তা বলে। কখনো বলে যে এই টিমে 30-এর উপরে খেলোয়াড় কেন, আবার কখনো বলে না 30-এর উপরের খেলোয়াড়দেরই গুরুত্ব দিতে হবে। এটা আসলে ফরম্যাট টু ফরম্যাট। টি-20তে আপনি তারুণ্যের গুরুত্ব দিবেন, ওয়ানডেতে আপনি অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণ রাখবেন, আর টেস্ট হবে পুরোপুরি একটা এক্সপিরিয়েন্সড সাইড। এই হচ্ছে হওয়া উচিত। তো উনি আমাকে বললেন যে না, আমরা আসলে ফরওয়ার্ড লুকিং একটা টিম করতে চাইছি যেটা 2027-এ খেলতে পারবে। 2027-এ সৌম্যর বয়স কত হবে? 34। 34 বছর বয়সে যদি ফর্ম থাকে আপনি কোন কারণে বাদ দিবেন তারা? এটা তো কোনো ভালো যুক্তি হলো না। 2027-এও তো তারা আপনি কন্টিনিউ করবেন। তখন উনি আমার বলতেছেন 10 বছর সুযোগ দেওয়া হয়েছে, যে তেমন কিছু করতে পারে নাই। এখন 10 বছর কি হয়েছে না হয়েছে সেটা তো শুরুতেই বললাম। লাস্ট 6 মাস সে কি করছে সেটা দেখেন। মূল ব্যাপার তো সেইটা। মানে প্রত্যেকটা যুক্তি অত্যন্ত খোঁড়া যুক্তি, প্রত্যেকটা যুক্তি অত্যন্ত খোঁড়া যুক্তি, এবং শেষ পর্যন্ত ওরা মানে কোনো আমি দীর্ঘক্ষণ তর্কাতর্কি করছি, শেষ পর্যন্ত উনি আমাকে বলতেছেন যে আমরা আসলে টি-20 ওয়ানডে এবং টেস্ট আলাদা আলাদা করতে চাই। শুনে আমার খুব ভালো লাগলো যে অ্যাট লাস্ট
অ্যাট লাস্ট এই কথাটা তো শুনতে চাচ্ছি। আমি বললাম যে তাহলে তো হিসাবটা ঠিক মিলতেছে না। সোমবারে টি-20 ডাকতেছেন, ওয়ানডেতে ডাকতেছেন না। সোমবারে টি-20 ডাকা কিরকম আলাদা টি-20 টিম করতে চান? আর ওয়ানডেতে বাদ দিয়ে কিরকম আলাদা ওয়ানডে টিম করতে চান? উনি শেষ পর্যন্ত আলাপটা তিক্ততায় শেষ হয়েছে। বুঝতেই পারতেছেন যে কি ধরনের ভুতুড়ে যুক্তি দিয়ে আমাদের নির্বাচক কমিটি চলতেছে। মানে শুধু এই কথাটাই আসলে আমার মনে হয় ভৌতিক অবস্থা বোঝার জন্য যথেষ্ট, যে তারা টি-20 এবং ওয়ানডেতে আলাদা টিম করতে চায়, যেখানে টি-20তে সৌম্যকে ডাকা হয় কিন্তু ওয়ানডেতে সৌম্যকে ডাকা হয় না। টি-20 সৌম্যর খেলা না, ওয়ানডে সৌম্যর খেলা। এর পরেও আমার মনে হয় না যে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা এই মুহূর্তে যে জগাখিচুড়ি অবস্থা আছে, এটা বুঝায় বলার আর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। দেখেন, আমি বুঝি আমাদের ক্রিকেটাররা এই পরিস্থিতিতেও যে পারফর্ম করে যাচ্ছে। আমি যখন ক্রিকেটারদের প্রশংসা করে কন্টেন্ট বানাই, আপনারা ওখানে বলেন যে তেল তেলে কন্টেন্ট বানাই, অমুক তমুক। আমি বুঝি যেগুলো আসলেই তেল তেলে কন্টেন্ট, কিন্তু বানাই কেন জানেন? এই পরিস্থিতিটা জানি বলে, যে একটা ক্রিকেট বোর্ড, একটা ক্রিকেটের নির্বাচক কমিটি এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে। নির্বাচক কমিটি পরিষ্কার না যে কেন কাকে বাদ দিচ্ছে, কেন কাকে ঢুকাচ্ছে, কে কোন ফরম্যাটের খেলোয়াড়, কে কোন ফরম্যাটের খেলোয়াড় না, কার প্রিভিয়াস রেকর্ড কি। দেখেন, সৌম্য ছেলেটার উপর দিয়ে যা গেল, যা গেল, আপনি শুধু ওর জায়গা নিজেরাই ভাবেন। ওর তো টি-20 খেলার কোনো টার্গেট নিশ্চয়ই ছিল না। ও নিশ্চয়ই স্বপ্নেও ভাবে নাই যখন এনসিএল টি-20তে গেছে যে আমাকে আরব আমিরাত যেতে হবে টি-20 খেলতে। ও মনে মনে নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছিল যে আমি তো ওয়ানডে দলে থাকবোই। সেরকম একটা অবস্থায় যেদিন পর্যন্ত এনসিএল টি-20তে ছিল, ও কিন্তু এনসিএল টি-20 ওই দিন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার। ওকে ডাকা হলো ঢাকায়, যে তুমি ঢাকায় চলে আসো। তাও অফিসিয়ালি কেউ যোগাযোগ করে না। কি একটা ভুতুড়ে অবস্থা। মানে ও শুনতেছে, পত্রিকায় দেখতেছে ও টিমে আছে, তারপরে 11 আওয়ারে ওকে ঢাকায় আসতে বলা হলো। ঢাকায় এসে ও বসে আছে, ভিসার কাগজপত্র আসে না, সেটা তো বোর্ডের দোষ না। ও বসে আছে, ওদিকে এনসিএল এ ম্যাচের পর ম্যাচ মিস হয়ে যাচ্ছে। এনসিএলটা গেল, ওদিকে ইয়েও খেলতে যাওয়া হলো না, ওই টি-20 টুর্নামেন্টও খেলতে যাওয়া হলো না। এখন তাকে আবার বলা হলো যাও এনসিএল খেলো। যখন তার টুর্নামেন্টটা শুরু হচ্ছে, ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে, যখন তার সতীর্থরা ফ্লাই করলো ওয়ানডে খেলার জন্য, তাকে ফিরে যেতে হচ্ছে এনসিএল টি-20 খেলতে। মানে এই ছেলেটার উপর দিয়ে কি একটা রোলার কোস্টারে কয়দিন গেল। এরপরেও আমরা আশা করি যে আমাদের ছেলেরা ঠিক মতো পারফর্ম করবে, এবং তারপরেও তারা করে। কেমনে করে, কেমনে করে, এটা আমার কাছে পৃথিবীর একটা আশ্চর্য ব্যাপার মনে হয়। ওই যে একটা গল্প আছে না, যে রাশিয়ান এক নাস্তিক বাংলাদেশে এসে আস্তিক হয়ে গেছিলেন। কারণ হচ্ছে উনি বাংলাদেশে এই যে কেমনে দেশটা এত সুন্দর আছে, এত কিছুর পরেও সবাই আইন মেনে চলতেছে, দেশটা ডুবে যাচ্ছে না, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে না, এসব দেখে উনি বলছিলেন যে নিশ্চয়ই স্রষ্টা আছেন, স্রষ্টা না থাকলে এই দেশটা চলার কথা না। তো এই বাচ্চাগুলোর, এই ছেলেপেলের খেলা দেখলে আমার ওই কারণে অতিভক্তি তৈরি হয়, যে আপনারা ভাবেন যে ইন্ডিয়ান খেলোয়াড়রা এত ভালো খেলে, অমুক খেলোয়াড়রা এত ভালো খেলে, তারা তো এত প্রশংসা করে না। তাদের তো ভাই এই অবস্থার মধ্যে খেলতে হয় না। এরকম মানে একটা ইসের সমুদ্র, অব্যবস্থাপনার সমুদ্রের মধ্যে দাঁড়ায় পারফর্ম করতে হয় না। তারা এই অবস্থায় যে কিছু পারফর্ম করে, ওমান টোমানের সঙ্গেও যে যেতে, ভাই আমার কাছে মোর দ্যান এনাফ মনে হয়, মোর দ্যান এনাফ মনে হয়। এরকম একটা পরিস্থিতির মধ্যে ক্রিকেটই খেলা যায় না, ক্রিকেট খেলা যায় না। আমি আপনি হইলে মনোবলই ধরে রাখতে পারতাম না ন্যাশনাল টিমের হয়ে খেলার। এই যে ইমন ছেলেটা গত সিরিজে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ওয়ানডেতে, সেই ছেলেটাকে টি-20তে কি করছে সেটা দেখে ওয়ানডে টিম থেকে বাদ দিয়ে দিলেন। নাইম কেন দলের সঙ্গে আছে? নাইম পরিষ্কার না। আমি নাইমকে ছোট করতেছি না, কিন্তু সে পরিষ্কার না। এরকম নানা কাণ্ড ঘটেই চলতেছে, ঘটেই চলতেছে। তো এন্ড অফ দি ডে আসলে এই জায়গা থেকে বেরোবো খুব স্বপ্ন দেখতাম, খুব স্বপ্ন দেখি এখনো। কন্টেন্ট যেহেতু করে খাচ্ছি, এই কন্টেন্ট করার জন্য চাকরি বাকরি ছেড়ে আসে এখানে বসছি, খুব স্বপ্ন নিয়েই আসছি যে না, সময় বদলাচ্ছে, ফারুক ভাই প্রেসিডেন্ট হলো, তারপরে বুলবুল ভাই প্রেসিডেন্ট হলো, আমাদের খুব প্রিয় প্রিয় সব মানুষ, যাদের কাছ থেকে ক্রিকেটটা শিখছি, যাদের কাছ থেকে ক্রিকেটের সবক নিছি গত 4-5 বছর ধরে, সেই লোকগুলো আজকে কলম ছেড়ে গিয়ে বিভিন্ন দায়িত্ব নিয়েছেন। তারা দেখতেছে আরো মেসাকার করে ফেলতেছেন, আরো মেসাকার করে ফেলতেছেন। মানে কোনো রকম যুক্তি বুদ্ধি কিচ্ছু ধার ধারতেছেন না। এই অবস্থায় আরেকবার হতাশ হয়ে সবকিছু ছেড়ে ছুড়ে দিতে ইচ্ছা করে না। তখন যখন এরা একটু পারফর্ম করে, তখন মনে হয় যে বেঁচে থাকার একটা কারণ আছে, একটা কারণ আছে। যাই হোক, শেষ পর্যন্ত সৌম্যর প্রতি তীব্র সহানুভূতি থাকলো, তীব্র সহানুভূতি থাকলো। এই অবস্থায় বেঁচে থাকতে হবে ভাই, এই অবস্থায় বেঁচে থাকতে হবে। ইমন, এই অবস্থায় বেঁচে থাকতে হবে, এই অবস্থায় পারফর্ম করতে হবে। যারা বাদ পড়ছেন তাদের প্রত্যেকের প্রতি সহানুভূতি, যারা
এর মধ্যেও সুযোগ তৈরি করছেন, তাদের প্রতি দাবি থাকলো যে এর মধ্যেই পারফর্ম করেন, দেখায় দেন যে আমরা এই জঞ্জালের মধ্যেও পারি, এই জঞ্জালের মধ্যে ফুল ফোটাতে পারি। সবার জন্য শুভকামনা।